চলে আসি নাম্বার 6-এ। কি আছে এখানে বলছে, over the nuclear issues that began in mid-2005, India has urged nuclear restraint and universal disarmament. Nuclear tests and the rapprochement with the US, the Xi Jinping Narendra Modi informal summit may be an opportune moment. আর তারপরে বলছে since the 1950s and has been relatively muted after its May 1998. আচ্ছা, এখানে পুরো ঘটনাটা আবার ওই নিউক্লিয়ার ইস্যুস নিয়ে কথাবার্তা হচ্ছে, ঠিক আছে? we are again talking about nuclear issues again. এবং এই বিষয়গুলো জানার জন্য না আপনাদের একটু একটু যদি আপনারা নিউজ পেপার পড়েন তাহলে আপনাদের খুব সুবিধা হবে, কেননা কিছু টার্মস থাকে যেগুলো ডাইরেক্টলি মানে হয়তো কখনো মানে এই ধরনের বিষয়গুলোর সাথে খুব রেলেভেন্ট হয়। যেমন ফর এক্সাম্পল ডিসআর্মামেন্ট, ঠিক আছে? একটু আগে আমরা ডিনিউক্লিয়ারাইজেশন করেছিলাম, এখন দেখছি ডিসআর্মামেন্ট। ডিসআর্মামেন্ট মানে হচ্ছে ওই অস্ত্র শস্ত্র সরিয়ে নেওয়া, ঠিক আছে? তার মানে মানে যুদ্ধর উল্টোটা আর কি, মানে যুদ্ধর প্রস্তুতির উল্টোটা, যে আমি আমার অস্ত্র শস্ত্র টার্গেট করবো না কারোর দিকে, আমি সরিয়ে নেব। সো দ্যাট প্রসেস ইজ কল্ড ডিসআর্মামেন্ট, ঠিক আছে? অ্যান্ড দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন অফ হোয়াট, যে একটা ট্রিটি বা দুটো দেশের যাদের মধ্যে স্ট্রেন রিলেশনশিপ আছে তাদের রিলেশনশিপটা আবার ঠিক জায়গায় ফিরছে। হয়তো আগে ঝামেলা ডিসপিউট ছিল কিন্তু সেখান থেকে ঠিকঠাক জায়গায় পৌঁছাচ্ছে। মোটামুটি এই ধরনের জিনিস নিয়ে একটা আলোচনা হচ্ছে, এবার দেখা যাক কি হতে পারে। আচ্ছা, কি বলছে এখানে, over the nuclear issues that began in 2005, India has urged nuclear restraint and disarmament. আচ্ছা, এইখানে আমার মনে হচ্ছে নিউক্লিয়ার টেস্ট অ্যান্ড রিপ্রোচমেন্ট উইথ দ্য ইউএসএ, আমি বিটাকে দিয়ে শুরু করছি। Looking at the overall sentence, it is my instinct that B is going to be the first B is going to be the first or the introductory sentence. Okay. Acha. India has urged nuclear restraint and universal disarmament. তার মানে ইন্ডিয়া আর্জ করেছে যে নিউক্লিয়ার রিস্ট্রেন্ট হোক, তার মানে নিউক্লিয়ার সবাই নিজেদের অস্ত্র শস্ত্র রিস্ট্রেন করুক, সংবরণ করুক, বা সেগুলো নিয়ে মানে একে অপরকে থ্রেট দেওয়া বা এইসব না করুক আর, ঠিক আছে? দ্যাট ইজ নট গুড। সো অ্যান্ড ইউনিভার্সাল ডিসআর্মামেন্ট, এবং সবাই নিজেদের অস্ত্র শস্ত্র নিরস্ত্রীকরণ করুন আর কি, মানে যেখানে অস্ত্র শস্ত্র মানে টার্গেট করা হবে না, সবাই পিসফুল একটা সেটেলমেন্টে আসুন, সেটা ইন্ডিয়া আর্জ করেছে। এবং তারপরে কি বলতে পারে যে কবে, তারপরে এটা বলা যেতে পারে since the 1950s and has been relatively muted after its May 1998 nuclear tests and rapprochement with the USA. আচ্ছা, বি এর পরে যদি আমরা ই এবং তারপরে সি বসাই তাহলে কি হচ্ছে, যে এই যে ইন্ডিয়া আর্জ করলো, হ্যাঁ, বা একটা আর্জি জানালো বা আপিল করলো সবার কাছে, পুরো গ্লোবালি সবার কাছে আপিল করলো, এবং কবে থেকে করলো, সিন্স দ্য 1950s ইন্ডিয়া হ্যাজ আর্জ নিউক্লিয়ার রিস্ট্রেন্ট অ্যান্ড ইউনিভার্সাল ডিসআর্মামেন্ট সিন্স দ্য 1950s থেকে করে আসছে, and has been relatively muted after its May 1998 nuclear tests. আচ্ছা, এবং করেই আসছিল, কিন্তু মাঝখানে কি হলো, 1998-এ সে নিজেই একটা নিউক্লিয়ার টেস্ট করলো, এবং যেহেতু 1998-এ ইন্ডিয়া নিজেই একটা নিউক্লিয়ার টেস্ট করলো, তার ফলে সে নিজেকে কোথাও একটা কন্ট্রাডিক্টরি জায়গায় নিয়ে এলো, যে আগে তো নিজেই আর্জ করেছিল সবার কাছে যে নিউক্লিয়ার ওয়েপন সবাই সরিয়ে নিন এবং আমরা যুদ্ধ করব না, সবার অস্ত্র শস্ত্র আপনারা সরিয়ে রাখুন, লেটস কাম টু আ পিসফুল সিচুয়েশন এন্ড অল। কিন্তু এইটা হওয়ার ফলে কি হলো, তার যে অরিজিনাল যে অ্যাপিলের জায়গাটা সেটা কোথাও না কোথাও থমকে গেল বা একটু মিউটেড হয়ে গেল। এখানে যে মিউটেড কথাটা বলেছে না, মিউটেড কথাটার মানে হচ্ছে আমরা মিউট করে দিই, মানে কি একটা সেই আওয়াজটাকে আমরা কমিয়ে দিই, তাই না? তো সে যে সোচ্চার হয়েছিল 1950 সাল থেকে অ্যাবাউট ডিনিউক্লিয়ারাইজেশন এন্ড হোয়াট এভার, তার সেই ভয়েসটা
কমে গেল, বিকজ সে নিজেই 1998-এ একটা নিউক্লিয়ার টেস্ট করলো, ঠিক আছে। এবং তার সাথে কি হলো, অ্যান্ড দ্য রিপ্রোচমেন্ট উইথ দ্য ইউএস। রিপ্রোচমেন্ট কথাটার মানে হচ্ছে একটা মানে স্টেট অফ হারমোনি ফিরিয়ে আনা। সাপোজ কারুর সাথে আমার সম্পর্ক ভালো না, তার সাথে আমার কনস্ট্যান্টলি যুদ্ধ হয়, লড়াই হয়, ঝামেলা হয়, কিন্তু আমি যদি তার সাথে আমার ডিসপিউট গুলো মিটিয়ে নিই, আবার জিনিসগুলোকে একটা হারমোনিয়াস সিচুয়েশনে আনি, বা একটা পিসফুলি দুজনে আচ্ছা দুজনেই ঠিক আছে, কেউ কারোর সাথে ঝামেলা করবো না, এরকম একটা এগ্রিমেন্টে আসি, সেইটাকে আমরা রিপ্রোচমেন্ট বলতে পারি, ঠিক আছে। তাহলে ইউএস এর সাথেও সে তার রিপ্রোচমেন্ট করলো, ঠিক আছে। এবং তারপরে যেটা হলো সেটা হচ্ছে রিপ্রোচমেন্ট উইথ ইউএসএ over the nuclear issues that began in mid 2005. ওকে, এইটা হবে তার অ্যারেঞ্জমেন্টটা। আর এই যে কথাটা আছে, দ্য জি জিনপিং and Narendra Modi informal summit may be an opportune moment, এই ব্যাপারটা বেমানান, বিকজ পুরোটা পড়ে দেখা যাচ্ছে ইন্ডিয়ার অ্যাজ আ হোল অ্যাপ্রোচ গ্লোবালি টুয়ার্ডস দিস নিউক্লিয়ার ইস্যুস অ্যান্ড অল, সেটা কি ছিল সেটা নিয়ে কথা হচ্ছে। এখানে আলাদা করে নরেন্দ্র মোদী আর জি জিনপিং এদেরকে নিয়ে কোনো কথা হচ্ছে না, রাইট? উই আর নট টকিং অ্যাবাউট দিস টু হেডস অফ দ্য কান্ট্রিজ। সো এইটা অপ্রাসঙ্গিক এই ক্ষেত্রে অ্যাটলিস্ট। এবং আমার যেটা মনে হয়েছে যে দিস ইজ দ্য কারেক্ট অর্ডার, বিকজ বাকিগুলো দিয়ে খুব একটা আপনারা তাও সময় নিয়ে একটু পড়ে দেখবেন। এটা একটু ডিফিকাল্ট ছিল, তাই আমি বলেই দিলাম এটার আনসারটা হবে নান অফ দিস। কেন নান অফ দিস হলো? বিকজ আমি একটাকে এলিমিনেট করতে পারলাম, ঠিক আছে। এবার আমি সেটার একটা উত্তর খুঁজলাম, কিন্তু সেটা 1, 2, 3 কোনোটার সাথে মিললো না, তখন আমি যেটা চুজ করব সেটা হবে নাম্বার 4। এবং এগুলো অনেকটা পিও লেভেলেই এই ধরনের জিনিস আসে, সবসময় যে এতটা কমপ্লিকেটেড আসবে তা না। ওয়াইজও যদি আমরা দেখি তাহলে এগুলো পিও লেভেলের জিনিস, ক্লারিক্যালে কিন্তু খুব যে ডিফিকাল্ট বা এরকম লেভেলের ডিফিকাল্ট জিনিস সবসময় থাকে না, অনেক ইজিও থাকে। ওকে, সো ইউ নিড নট ওয়ারি। দেখুন সব রকম ভাবেই তো আপনাদেরকে প্রস্তুত করতে হবে তো, এবং এই যে কন্টেন্ট গুলো এগুলো আপনারা যদি একটু নিউজ পেপার ইত্যাদি পড়েন তাহলে আপনাদের পক্ষে বুঝতে পারাটা খুব সহজ হয়ে যাবে। তাহলে আমার কারেক্ট আনসার কিন্তু এটাই হবে যে আমার যে কারেক্ট রিঅর্ডার বা কারেক্ট ম্যাচ এইটা হবে, ডিটাকে আমরা এলিমিনেট করলাম and this becomes our correct order, but it is not matching, so we took the answer none of these, option 4. Now coming to question number 7, কি বলেছে, এখানে যেটা বলছে, a combination of OPEC supply cuts and strengthening global demand seem to be exerting. Viral Acharya, RBI Deputy Governor, has said that কি বলছে, volatility in these elevated prices had, however, been relatively low according to the minutes of the meeting. আর লাস্টে বলছে an upward pressure on international oil prices. ওকে, তাহলে এই যে আমরা এটা বলছি, মানে এটা যে যদি পড়ি তাহলে আগেন এটাও একটা ওই একটা এই মানে কি বলবো, গ্লোবাল according to the minutes of the meeting, yes আমারও সেটাই মনে হচ্ছে, according to the minutes of the meeting এটা হতে পারে। শুরুটাই যদি আমরা এটা দিয়ে করি, বিকজ ইট ইজ কাইন্ড অফ লাইক এন ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, ঠিক আছে। এটা যদি দেখে আছে, ঠিক আছে, ডিটা লিখলাম according to the minutes of the meeting, ঠিক আছে। তারপরে কি হতে পারে এটা বলতে পারি ভিরাল আচারিয়া, বিকজ একটা জিনিস আমি যেটা বলেছি আপনারা ক্লুটা খুব কাজে লাগাবেন। আপনার কত ইনস্টিংক্টে মনে হয়েছে যে ডিটা হচ্ছে আমার ফার্স্ট ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট হতে পারে। এবার আমি চট করে যেটা করব, আনসার অপশনের দিকে দেখবো ডি দিয়ে কোনটা শুরু হচ্ছে, এটা হচ্ছে না,
এটাও হচ্ছে না, শুরু হচ্ছে এইটা দিয়ে। তাহলে আমি ইনস্ট্যান্টলি এটাই ঠিক কিনা আর ডিটা দিয়েই শুরু হবে কিনা, তাতে কিন্তু আমার অনেকটা সময় বেঁচে যাবে। আমি তখন কি করব, আমি ইনস্ট্যান্টলি এটার এই আনসারটাতে ডি এর পরে কি আছে সেটা চেক করব, ঠিক আছে? তাহলে এটা যদি আমার শুরুটা হয়, অ্যাকর্ডিং টু দ্য মিনিটস অফ দ্য মিটিং, ভিরাল আচার্য আরবিআই ডেপুটি গভর্নর সেড দ্যাট, এটা হতে পারে। এবং তারপরে কি বললো, আ কম্বিনেশন অফ ওপেক সাপ্লাই কাটস অ্যান্ড স্ট্রেংথেনিং গ্লোবাল ডিমান্ড সিম টু বি এক্সার্টিং মানে প্রেশারাইজিং, ঠিক আছে, সিম টু বি এক্সার্টিং অ্যান আপওয়ার্ড প্রেশার অন ইন্টারন্যাশনাল অয়েল প্রাইসেস। এটাই মনে হচ্ছে দ্য কারেক্ট ওয়ান। এবং এটা যদি হয় তাহলে আমার সিটা বাদ চলে যাচ্ছে, ভোলাটিলিটি ইন দিজ এলিভেটেড প্রাইসেস। আগেন এই যে দিজ এলিভেটেড প্রাইসেস কথাটা বলছে, এখানে প্রাইসের কথাটা এলো কোথা থেকে? হ্যাঁ, অয়েল প্রাইসকে নিয়ে আমরা কথা বলছি, ঠিক আছে, কিন্তু এলিভেটেড প্রাইসেস যে, সেটা নিয়ে তো আমরা মানে কি বলবো, হ্যাড হাউএভার বিন রিলেটিভলি লো, এটা আমরা কোনো কিছুর সাথে ম্যাচ করতে পারছি না। এটা তো আমরা কোনো ইন্ডিভিজুয়াল কোনো জিনিস নিয়ে আলোচনা করছি না, এটা একটা গ্লোবালি একটা ইয়ে নিয়ে বলা হচ্ছে যে ইন্ডিয়ার ক্ষেত্রে গ্লোবাল মানে মার্কেট রিলেটেড ব্যাপারটা কি হচ্ছে, যে গ্লোবাল ডিমান্ডটাকে মেনটেন করতে গিয়ে কি হলো আর কি আলটিমেটলি, ঠিক আছে? তাহলে একবার পুরোটা পড়ে নি জাস্ট ইয়ে করার জন্য, ডিভিশনের জন্য। According to the minutes of the meeting, Viral Acharya, RBI Deputy Governor, said that a combination of OPEC supply cuts and strengthening global demand seem to be exerting an upward pressure on international oil prices. So, this is the correct answer. ঠিক আছে? আর volatility in these elevated prices, it does not make any sense because এই যে এলিভেটেড প্রাইসেস এর কথাটা কিন্তু আগে কখনো আসেনি। আর আমরা যদি এটাও বলি যে প্রেশার অন ইন্টারন্যাশনাল ইয়েটা, সেটাতে আমি বলছি যে প্রেশার ক্রিয়েট করছে অয়েল প্রাইসেস এর ওপরে, কিন্তু প্রাইসটা যে বেড়ে গেছে বা বেড়ে থাকা প্রাইসটা, সেটা নিয়ে তো কোনো আলোচনা হয়নি। তাহলে দিস এলিভেটেড প্রাইস কথাটাই খুব অপ্রাসঙ্গিক, ঠিক আছে? তাহলে এটাকে বাদ দিয়ে আমার কারেক্ট আনসার হবে নাম্বার 3। ওকে, আপনারা এগুলো আবার বাড়িতে গিয়ে, যেহেতু এই কন্টেন্টটা আপনাদের কাছে থাকলো, এক্সপ্লেনেশনটাও থাকলো, ডু চেক দিস আউট বাড়িতে গিয়ে। আজকে আপনারা এটা আরেকবার একটু রিভাইজ করে নেবেন সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড, বিকজ এই ধরনের যে ল্যাঙ্গুয়েজ, এটার সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু আপনারা নিউজ পেপারটাকে অবশ্যই হাতিয়ার করবেন, কেননা নিউজ পেপার যারা রেগুলারলি পড়ে এই ভাষাগুলোর সাথে অ্যাকোয়েন্টেড হওয়ার জন্য কিন্তু খুব প্রয়োজন। বিকজ ব্যাংকিং এর পরীক্ষা, if you ignore the newspaper then that will not help you anyway, ঠিক আছে? আর এই বিজনেস পেজটা কখনো কখনো পড়বেন, বেসিক নিউজ গুলো পড়বেন, এই অয়েল প্রাইসেস কখন কমছে, কেন কমছে, বাড়ছে, এগুলো তো খুব মানে প্রাসঙ্গিক জিনিস না, যেগুলো আমাদের ডে টু ডে লাইফও খুব ভাবে এফেক্ট করে। যে সবজিপাতির দাম বাড়ছে, অয়েলের দাম বাড়ছে, এই বাড়ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে। তো আমরা যদি একটু এক্সপ্লোর করি, নিউজ পেপারটা যদি একটু পড়ি, তাহলে এই ব্যাপারগুলো সম্বন্ধে একটা সম্যক ধারণাও থাকবে এবং আমরা এই ল্যাঙ্গুয়েজটার সাথে খুব অ্যাকোয়েন্টেড থাকবো, সেটা হচ্ছে সব থেকে বড় কথা, ঠিক আছে? নিউজ পেপারের যে ভাষাটা, সেই ধরনের কন্টেন্টই কিন্তু পরীক্ষায় আসে বেশি। ওকে, আচ্ছা, দেন গোয়িং টু, ওকে আমি কি একটা স্কিপ করে দিলাম না, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8। আচ্ছা, এখানে কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 8 এ বলছে to assess the proposals that were earlier being looked into to deliver higher profit margins than its আর বলছে কি classic communication hardware products. Nokia has made several small medium size acquisitions as part of a strategy to build up a standalone software business. আচ্ছা, এই পুরো জিনিসটা পড়ে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কমিউনিকেশন, এই যে বলছে না কমিউনিকেশন হার্ডওয়্যার প্রোডাক্টস, আবার নোকিয়ার কথা আসছে, নোকিয়াও তো একটা কমিউনিকেশন এর কোম্পানি, মানে টেলিকম কোম্পানি, যেটা এইসব বিষয়ক রিলেটেড কাজকর্ম করে। তারপরে বলছে সফটওয়্যার বিজনেস, তার মানে এগুলো রিলেটেড কিছু একটা কথাবার্তা হচ্ছে। ওকে, আচ্ছা, নোকিয়াটা দিয়ে যদি শুরু করি, ডি দিয়ে, তাহলে কি হতে পারে, নোকিয়া হ্যাজ মেড
several small medium size acquisitions. Acquisitions মানে হচ্ছে অন্য কোম্পানিকে অ্যাকোয়ার করা, ঠিক আছে? তারপরে কি আছে তারপরে as part of a strategy to build up a standalone software business, right? তাহলে এইটাকে আমি দেখছি as my first one, ডিটাকে, এবং তারপরে ইটা ম্যাচ হয়ে যাচ্ছে এবং ইনসিডেন্টালি ডিই আছে, তাহলে ইন অল প্রবাবিলিটি এটাই হয়তো হবে, কেননা কথাটা একটা নাউনকে নিয়ে বলছে, এই কোম্পানিটাকে নিয়ে কথা বলছে, ঠিক আছে, নোকিয়াকে নিয়ে। তাহলে নোকিয়া কি করেছে? নোকিয়া এরকম ছোট ছোট কোম্পানিকে অ্যাকোয়ার করেছে, ঠিক আছে, তার কিনে নিয়েছে, ছোট ছোট যে কোম্পানিগুলো ছিল সেগুলোকে কিনে নিয়েছে। কেন? কোন উদ্দেশ্যে? অ্যাজ পার্ট অফ আ স্ট্র্যাটেজি টু বিল্ড আপ আ স্ট্যান্ড অ্যালোন সফটওয়্যার বিজনেস। সে নিজে একটা একাই মার্কেট রুল করবে স্ট্যান্ড অ্যালোন বিজনেস প্রোডাক্ট হিসেবে, সেই হিসাবে সে ছোট ছোট যত আরো কোম্পানি ছিল সেগুলোকে অ্যাকোয়ার করে নিয়েছে, রাইট? তাহলে ডি এর পরে ই এলো, তারপরে কি আছে? বি আছে, টু ডেলিভার হায়ার প্রফিট মার্জিন দ্যান ইটস ক্লাসিক কমিউনিকেশন হার্ডওয়্যার প্রোডাক্ট, রাইট? তার মানে কি হচ্ছে? সো দ্যাট, তার উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি ছিল, যে সে তার যে ক্লাসিক কমিউনিকেশন হার্ডওয়্যার প্রোডাক্ট, তার মানে যে নোকিয়া মানে কি? নোকিয়া বেসিক্যালি ফোন বানাতো, তাই না? ফোন বানাতো বা আরো কমিউনিকেশন ডিভাইসেস বানাতো, ঠিক আছে? সেইখান থেকে যে তার প্রফিট মার্জিন আসে, তার থেকেও সে আরো হায়ার প্রফিট মার্জিনে কোনো একটা বিজনেস দাঁড় করাতে পারে, তার জন্য সে কি করলো? ছোট ছোট যত কোম্পানি ছিল সেইগুলোকে কিনে নিল, অ্যাকোয়ার করলো এবং নিজে একটা স্ট্যান্ডঅ্যালোন কোম্পানি হিসেবে এস্টাবলিশ করলো উইথ রিগার্ডস টু এই টেলিকমিউনিকেশন, ঠিক আছে? তাহলে দ্য কারেক্ট আনসার ইজ ডি ই বি সি, উইচ ইজ আর কোয়েশ্চেন আনসার অপশন নাম্বার 1। আর এটাতে বাদ গেল তাহলে কি? এখানে তাহলে বাদ গেল এটা, যেখানে কি বলছে টু অ্যাসেস দ্য প্রপোজাল দ্যাট ওয়্যার আর্লিয়ার বিং লুক ইনটু। বেসিক্যালি আমরা যদি এটাকে ইগনোরও করি তাতেও কিছু যায় আসে না। কেন? কেননা আমরা যখন করতে শুরু করলাম আমরা দেখলাম ডিটা আমার ফার্স্ট হিসেবে মিলে যাচ্ছে, ডি এর পরে ইটা, আমি কি বলেছি, যেই আমার মনে হবে যে এইটা ফার্স্ট হতে পারে, আমি সঙ্গে সঙ্গে সবগুলোর মধ্যে হাতড়াবো না, আমি সঙ্গে সঙ্গে আনসার অপশনের মধ্যে দেখবো যে ডিটা দিয়েই শুরু হওয়া আমার ফার্স্টটা কি কি আছে। আমি দেখলাম একমাত্র একটাই আছে, এবং সেই যদি আনসার হয়, এটা যদি আমার মনে হচ্ছে কারেক্ট, নাও হতে পারে, ভুল হতে পারে, যদি কারেক্ট হয়ে থাকে তাহলে এর পরেরটা কি হবে? এখানে আছে ই, আমি মিলিয়ে দেখে নিলাম, দেখলাম এই দুটো পরপর একদম ম্যাচ করছে, তারপরে বিটাও মিলে গেল, তার মানে এটাই ঠিক। তখন আর আমার দেখার দরকারই নেই যে অন্য কোনটা বাড়তি বা অবাঞ্ছিত কোনটা আছে, ঠিক আছে? তাহলে এরকম ভাবে যদি আপনারা অ্যাপ্রোচটা রাখেন তাহলে কিন্তু সময়টা অনেক বাঁচাতে পারবেন। কামিং টু কোয়েশ্চেন নাম্বার 9, এখানে কি বলছে? The recovery are being expressed concerns that the unwinding of inflated asset prices markets could abort trends in the global economy proliferate even while optimistic assessment of growth are while the early resort to fiscal stimuli delivered a sharp recovery. আচ্ছা, এখানে কি কি বলছে নাম্বার 9-এ? নাম্বার 9-এ বলছে যে the recovery are being expressed concern that the unwinding of inflated assets prices market could abort the trends in the global economy proliferate even while optimistic assessment growth হ্যাঁ বলুন। ডি এর অপশনটা ফার্স্ট হবে? ডি, ইয়ে আমারও সেটা মনে হচ্ছে ডি এর অপশনটা ফার্স্ট হবে। সরি, জাস্ট আ মিনিট, ডি এর অপশনটা আমারও মনে হচ্ছে ফার্স্ট হবে। তাহলে ডিটা লিখে ফেলা যাক, ডিটা লিখে ফেলি আগে, তার আগে পরে যদি কিছু হয় আমরা পরে বসিয়ে নেবো, ঠিক আছে? ইভেন ইভেন ও আপনি ই বলেছেন, আচ্ছা আপনি ই বলছেন, আচ্ছা আপনারটাও লিখলাম ই আর আমারটা লিখলাম ডি, ঠিক আছে? এবার দুটোই দেখি কোনটা হতে পারে। ওকে, আপনি বলছেন while the early resort to
ফিসকাল স্টিমুলাই ডেলিভার্ড আ শার্প রিকভারি। আর আমার মনে হচ্ছে ইভেন ওয়াইল অপটিমিস্টিক অ্যাসেসমেন্টস অফ গ্রোথ, তারপরে কি হতে পারে, ইভেন ওয়াইল অপটিমিস্টিক অ্যাসেসমেন্টস অফ গ্রোথ, গ্রোথ ট্রেন্ডস হতে পারে। এই যে গ্রোথ কথাটা বলেছি না, গ্রোথ কিসের গ্রোথ, গ্রোথ ট্রেন্ডস। ইভেন ওয়াইল অপটিমিস্টিক অ্যাসেসমেন্টস অফ গ্রোথ ট্রেন্ডস ইন দ্য গ্লোবাল ইকোনমি প্রলিফারেট, তার মানে যদিও এই যে গ্রোথের ট্রেন্ডস, ট্রেন্ড মানে একটা আপওয়ার্ড রাইজ বলতে পারি, ঠিক আছে, মানে গ্রোথ মানেই তো একটা রাইজ, তাই না, বা বৃদ্ধি, বা কোনো কিছু বাড়ছে, উন্নত হচ্ছে, এইটা নিয়ে যে একটা অপটিমিস্টিক চিন্তাধারা, ঠিক আছে, যে অপটিমিস্টিক অ্যাসেসমেন্ট হচ্ছে, কিসের কিসের অ্যাসেসমেন্ট হচ্ছে, অপটিমিস্টিক অ্যাসেসমেন্ট, যে গ্রোথ হচ্ছে, গ্রোথের ট্রেন্ডটা এরকম আপওয়ার্ড একটা ট্রেন্ড হচ্ছে ইন দ্য গ্লোবাল ইকোনমি, সেটা সেটা সেই অপটিমিজমটা বৃদ্ধি পাচ্ছে, প্রলিফারেট করছে। যে প্রলিফারেট করা মানে হচ্ছে যে ইনক্রিজ ইন নাম্বার র্যাপিডলি, ওকে। So even while optimistic assessments of growth trends in the global economy proliferate, তাহলে ডি এর পরে আমার মনে হচ্ছে সিটা হবে, proliferate, তারপরে যেটা হতে পারে concerns that the unwinding of inflated asset markets could abort the recovery are being expressed. ওকে, বুঝতে পেরেছি। তাহলে বি আর এ, এটা আমার মনে হচ্ছে কারেক্ট আনসার। আই থিঙ্ক দিস ইজ দ্য কারেক্ট আনসার। আরেকবার পড়ে নি, আরেকবার পড়ে দেখে নি। যদিও ইভেন ওয়াইল কি বলতে হয়, যদিও বলতে পারি, যদিও অপটিমিস্টিক অ্যাসেসমেন্টস অফ গ্রোথ ট্রেন্ডস ইন দ্য গ্লোবাল ইকোনমি প্রলিফারেট, তার মানে যদিও অ্যাসেসমেন্ট করা, ইভ্যালুয়েট করা, একটা ইভ্যালুয়েশন হচ্ছে, একটা অ্যাসেসমেন্ট হচ্ছে, যে গ্রোথ বৃদ্ধি পাচ্ছে, একটা গ্রোয়িং ট্রেন্ড উঠছে, এটা নিয়ে একটা অপটিমিজম আছে, বা এটার একটা অপটিমিস্টিক অ্যাসেসমেন্ট হচ্ছে যে গ্লোবাল ইকোনমিতে একটা বৃদ্ধি হচ্ছে, কোনো কিছু একটা বিষয়ক, যে কোনো কিছুর একটা বিষয়ক একটা বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। Concerns that the unwinding of inflated asset prices markets could abort the recovery after being are being expressed, তার মানে হচ্ছে যে একদিকে যেরকম একটা আশাপ্রদ একটা মানে পজিটিভ একটা চিন্তাধারা হচ্ছে, যে গ্রোথ হচ্ছে, কোনো গ্লোবাল মার্কেটে কোনো কিছুর একটা জিনিস বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার সাথে সাথে একটা কনসার্নও রয়েছে, একটা চিন্তাও রয়েছে। কনসার্ন মানে কি, একটা চিন্তা, তাই না, একটা চিন্তার ব্যাপার। তো সেটার একটা কনসার্ন রয়েছে, কি নিয়ে কনসার্ন রয়েছে, যে এই যে ইনফ্লেটেড অ্যাসেটস, আনওয়াইন্ডিং অফ ইনফ্লেটেড অ্যাসেট, হোয়াট ইজ দ্য মিনিং অফ আনওয়াইন্ডিং? আনওয়াইন্ডিং মানে খোলা, ঠিক আছে। আপনারা দেখেছেন মাদুর গোটানো থাকে, মাদুরকে যদি খুলে দিই তাহলে তো ওটা পুরো বিছাড়া হয়ে গেল, তাই না। তাহলে ওয়াইন্ড আপ করা মানে কোনো কিছুকে গোটানো, আর আনওয়াইন্ড করা মানে হচ্ছে সেটাকে খুলে দেওয়া। এই যে ঘুড়ি, ঘুড়ি ওনানোর সময় কি হয়, সুতো ছাড়া হয়, সেটাকে ছাড়া হয়, আবার যদি গোটানো হয় সেটাকে আমরা বলবো ওয়াইন্ড আপ, ঠিক আছে। তাহলে ওয়াইন্ড আপের উল্টো হচ্ছে আনওয়াইন্ডিং, তার মানে কোনো কিছুকে, এই যে কোন জিনিসটাকে আনওয়াইন্ড করা হচ্ছে, আনওয়াইন্ডিং অফ ইনফ্লেটেড অ্যাসেট প্রাইসেস মার্কেটস। এবারে এই যে ইনফ্লেটেড কথাটা না, অ্যাসেট প্রাইসেস মার্কেটস মানে কি সেটা যদি আমরা নাও বুঝি, বাট ইনফ্লেটেড কথাটা আমরা বুঝি। ইনফ্লেট করা মানে হচ্ছে কোনো কিছুকে ফলানো, যেমন চিপসের প্যাকেট ইনফ্লেট করা থাকে, মানে হাওয়া আর্টিফিশিয়ালি ওর মধ্যে পুরো দেওয়া থাকে। আমরা যখন বেড়াতে যাই তখন এই যে স্লিপিং পিলো টিলো নিয়ে যাই না, যেগুলোর মধ্যে, বা বেলুনকে ইনফ্লেট করা হয়, যে কোনো জিনিসকে আর্টিফিশিয়ালি যদি ফোলানো হয় সেটাকে বলা হয় টু ইনফ্লেট, রাইট। তার মানে আর্টিফিশিয়ালি যে একটা অ্যাসেট প্রাইসেস এর মার্কেটকে আনওয়াইন্ড করা হচ্ছে, বা আর্টিফিশিয়ালি যে জিনিসটা হয়তো হচ্ছে টচ্ছে ইত্যাদি, সেইটা এই যে রিকভারি, এই যে রিকভারি হয়তো একটা খারাপ ফেজ থেকে রিকভারি, বা কোনো রিকভারিকে হয়তো সেটা অ্যাবর্ট করে দিতে পারে, তার মানে নষ্ট করে দিতে পারে, বা থামিয়ে দিতে পারে, ঠিক আছে, বা কমিয়েও দিতে পারে। তাহলে একটা কন্ট্রাস্টিং আমরা সেটাও সেন্টেন্স পাচ্ছি, একদিকে যেখানে গ্রোথকে নিয়ে একটা অপটিমিস্টিক চিন্তা হচ্ছে, অপরদিকে এটাও একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে ইনফ্লেটেড অ্যাসেট প্রাইসেস এর কারণে এই রিকভারিটা থেমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তাহলে এবং আমার এখানে তাহলে বাদ গেল কি,
আমার এখানে বাদ গেল, তাহলে হচ্ছে ই, while the early resort to fiscal stimuli delivered a sharp recovery. দেখুন ফিসকাল স্টিমুলাই মানে কি? ফিসকাল মানে হচ্ছে রেভিনিউ বা ফিনান্স রিলেটেড, স্টিমুলাই মানে হচ্ছে একটা ইমপেটাস, ঠিক আছে? এই যে আমরা যখন ফিসকাল স্টিমুলাই ইত্যাদি নিয়ে কথা বলি না, এই কথাগুলো আসে কোথা থেকে, এগুলো একটু মাথায় রাখতে হবে। ধরুন এই যে কোভিড পরিস্থিতিতে, ঠিক আছে, চতুর্দিকে ব্যবসার অবস্থা খুব খারাপ হলো, তখন গভর্নমেন্টের থেকে হয়তো কিছু, আমি বলছি আর কি, একটা কোনো উদ্যোগ না হলো যে আচ্ছা ঠিক আছে এই যে স্মল অ্যান্ড মিডিয়াম স্কেল ইন্ডাস্ট্রি, তাদের জন্য একটা কিছু ভাতা দেওয়া হবে, ঠিক আছে, বা তাদের জন্য একটা, তাদের অমুক অমুক বিষয়ের ট্যাক্স গুলোকে একটু রিডিউস করা হবে, ঠিক আছে, বা তাদের জন্য একটা স্কিম লঞ্চ করা হলো। এগুলোকে আমরা ফিসকাল স্টিমুলাই বলতে পারি, যেটা একটা বুস্ট দেয়, বা একটা জিনিস যেটার মানে হয়তো মানে খুব একটা খারাপ পরিস্থিতিতে চলে গেছে কোনো কিছু একটা জিনিস, অথবা তার হয়তো একটা হেল্পের প্রয়োজন, সেই জায়গাটাতে একটা ফাইন্যান্সিয়াল হেল্প দেয়, সেটা যে ডাইরেক্টলি তাকে টাকা দিয়ে দেওয়া সব জায়গাতে সেটাকে ফিসকাল স্টিমুলাই হয়তো নাও বলতে পারি, কিন্তু কোথাও যেখানে প্রয়োজন সেখানে হয়তো একটু ট্যাক্স রিল্যাক্স করে দিলাম, ঠিক আছে, বা একটা অ্যাডিশনাল সাপোর্ট হিসেবে তাকে একটা কোনো কিছুর একটা স্কিম করে দেওয়া হলো, সো দ্যাট সে বেনিফিটেড হয়। সো দিস আর দ্য ফিসকাল স্টিমুলাই এর বিভিন্ন রকম উপায়, ঠিক আছে? কিন্তু এইখানে আমার কিন্তু সেরকম কোনো কাকে রিকভার করে, এখানে যে বলছে না দ্য আর্লিয়ার রিসর্ট টু, এবার রিসর্ট কথাটার মানে হচ্ছে উপায়, ঠিক আছে, মেথড। সো প্রিভিয়াস উপায় যেটা ফিসকাল স্টিমুলাই যেটা ডেলিভার করা হয়েছিল, সেটার ফলে একটা শার্প রিকভারি হয়েছিল। কিন্তু এখানে এই যে বলছে না আর্লি রিসর্ট, তাহলে আর্লি রিসর্টের কোন বিষয়ক সেটা তো বলা হলো না। আর এখানে আমরা অ্যাজ আ হোল একটা গ্লোবাল ইকোনমিকে নিয়ে কথা বলছি, রাইট? গ্লোবাল ইকোনমিকে নিয়ে যখন কথা বলছি, তখন গ্লোবাল ইকোনমিকে তো আর আমরা কোনো ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়ার তো কোনো ব্যাপার নেই। গ্লোবালি আমরা কাকে সাপোর্ট দেবো? গ্লোবালি কি হয়, প্রত্যেকটা কান্ট্রি তার নিজের নিজের ইকোনমিকে নিজেই সাপোর্ট করে, চালিয়ে নিয়ে যায়, এগিয়ে নিয়ে যায়, তাই না? তাহলে গ্লোবালি তো কাউকে সাপোর্ট দেওয়ার প্রসঙ্গটা আসছে না। এটা হয় স্টিমুলাই ইত্যাদির ক্ষেত্রে, এই যে ফিসকাল স্টিমুলাই এগুলোর প্রসঙ্গ আসছে মানে কোনো একটা স্পেসিফিক সেক্টর বা সেগমেন্ট বা একটা কান্ট্রি স্পেসিফিক, রিজিয়ন স্পেসিফিক, বিজনেস স্পেসিফিক কোনো কথায় এই ব্যাপারটা হতে পারতো, যেখানে দেওয়া হয়েছে এবং তার ফলে খুব শার্প রিকভারিও হয়েছে। কিন্তু গ্লোবালি যদি দেখি তাহলে এখানে সেখানে কোনো ওরকম বেনিফিট দেওয়ার কথাটা কিন্তু আসছে না, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে শুধু এইটা বললো বলে এই পুরো ব্যাপারটা এটা নেগেটিভ হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমার যেটা বুঝলাম যে ডিসিবি এটা হচ্ছে আমার কারেক্ট অর্ডার, কিন্তু কিন্তু আমরা ভাবছিলাম এটা বোধহয় হবে, এটা হলো না। এখানে আছে ডিসিএবি, একটু জনে মিললো না, বিকজ আপনারা দেখতেই পাবেন যে বিএ এবি হবে না, বিএ হবে, ঠিক আছে? সো এটাও হলো না, কোনোটাই হলো না, তাহলে কি হলো, আমি একটা বাদ দিলাম, আমি একটা অ্যারেঞ্জও করলাম, কিন্তু আমার মিললো না, ঠিক আছে? তাই আমার আনসার কিন্তু হয়ে গেল এইটা। ওকে, আপনাদের এখন হয়তো ইনস্ট্যান্টলি হয়তো বুঝতে একটু সময় হচ্ছে, প্লিজ টেক ইওর টাইম, গো হোম, আর যখন ভিডিওটা আপলোড হবে আবার একবার দেখবেন। আজকের এই আলোচনাটা যদি আপনারা ঠিক করে ফলো করে থাকেন তাহলে কিন্তু এটা খুব বেনিফিশিয়াল হবে আপনাদের জন্য, কেননা এই যে ডিকনস্ট্রাক্ট করে রিকনস্ট্রাক্ট এই ব্যাপারটা কিন্তু একটা ইনক্লিনেশন লাগে, আপনারা যদি রেগুলার পেপার পড়েন, আর এই কানেক্টার্স গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলোকে একটু কাজে লাগানোর চেষ্টা করবেন।